নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। শিলচরে যুবতীর উত্তরপ্রদেশ কানপুরে রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার আশঙ্কা, স্থানীয় থানায় অভিযোগ না নেওয়ায় বাড়ছে উদ্বেগ, লাভ জেহাদ এর অভিযোগ। নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার শিলচরে, অবৈধভাবে আশ্রয় নেওয়ার অভিযোগে আরও আটক 3। কালাইনে এলপিজি নিয়ে হাহাকার গ্রাহকদের, বুথ থেকে লাইন দাঁড়িয়ে ও নেই রান্নার সিলিন্ডার। কাছাড় বিজেপি সভাপতির কংগ্রেসকে মুসলমানদের দল বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের। এবার সংবাদ বিস্তারিত। অসমের শিলচরের এক যুবতী উত্তরপ্রদেশ কানপুরে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুর ঘটনা সামনে এসেছে, যা নিয়ে পরিবারে সুখ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃতার পরিচয় অর্পিতা দাস হিসাবে জানা গিয়েছে। প্রায় 1 বছর আগে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সংস্পর্শে আসেন। পরিবারের দাবি, ওই যুবক নিজেকে রাহুল বলে পরিচয় দিয়ে অর্পিতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এবং পরে তাকে নিজের সঙ্গে উত্তরপ্রদেশ কানপুরে নিয়ে যায়। পরিজনদের অভিযোগ, যুবকটি নিজের পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল এবং অর্পিতাকে প্রভাবিত করে বাড়ি থেকে দূরে নিয়ে যায়। পরিবারের মধ্যে প্রায় 1 মাস আগে অর্পিতা একটি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তারপর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এই সময় যুবতী ও তার কথিত স্বামীর পক্ষ থেকে একাধিকবার আর্থিক সাহায্য চাওয়া হয়েছিল। সীমিত সামর্থ্যের কারণে পরিবার সবসময় সাহায্য করতে পারেনি। পরিজনদের বক্তব্য অনুযায়ী সম্প্রতি রাত প্রায় 10টার সময় ওই যুবক ফোন করে অর্পিতার মৃত্যুর খবর দেয়। পরিবার এই ঘটনা গভীর সন্দেহ প্রকাশ করছে এবং এটিকে স্বাভাবিক মৃত্যু না বলে হত্যার আশঙ্কা করছে। পারিবারিক সূত্রের দাবি, এটি লাভ জেহাদ এর ঘটনা হতে পারে। এই ঘটনার আরেকটি গুরুতর দিক হলো, পরিবার যখন অভিযোগ জানাতে রাঙ্গিরখাড়ি থানায় যায় তখন নাকি তাদের বলা হয় যে ঘটনাটি উত্তরপ্রদেশ কানপুরে ঘটেছে, তাই সেখানে গিয়ে মামলা করতে হবে। আর্থিকভাবে দুর্বল পরিবার জানিয়েছে তাদের পক্ষে উত্তরপ্রদেশ কানপুরে গিয়ে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, তাই রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে। বর্তমানে ঘটনার সরকারি নিশ্চিতকরণ এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। দিলীপ কুমারের প্রতিবেদন। শিলচরে নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। এ প্রসঙ্গে আজ এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার অতিরিক্ত ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার রজত কুমার পাল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গতকাল সকালে শিলচর শিলংপট্টি এলাকার থেকে এমেকা এসেডোকা গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ধৃত ব্যক্তির কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি, ফলে তার ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। রজত পাল আরও জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে শহরের কয়েকজন ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিল। সেই সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে আরও 3 জনকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতদের মধ্যে মিজোরামের এক মহিলাও রয়েছেন। তিনি বলেন, এমেকা এসোডোর ভারতে আসার উদ্দেশ্যে তার গতিবিধি এবং এর সঙ্গে কোনো বৃহত্তর চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার গভীর তদন্ত চলছে এবং আগামী দিনেও আরও তথ্য সামনে আসতে পারে। নর্থ ইস্টের বরাক ভ্যালি इंचार्ज সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। देखिए, कल दिनांक 25 मार्च 2026 को हमें कचार पुलिस का जो इंटेलिजेंस नेटवर्क है और असम राइफल्स का जो इंटेलिजेंस नेटवर्क है, उन दोनों की जॉइंट टीम के थ्रू हमें एक खबर प्राप्त हुई है कि हमारे सिलचर एरिया में एक कोई अफ्रीकन ओरिजिन का आदमी जो यहाँ इलीगली आया हुआ है या रह रहा है, इस तरीके का उसका मूवमेंट का खबर प्राप्त हुआ। और खबर मिलते ही जब हमने उसे लोकेट किया गया तो वो टाउन के डीआईजी पॉइंट एरिया में ही कहीं घूमता हुआ दिखा और उसके साथ में और भी लोग थे जो उसको रहने में, खाने पीने में और कहाँ कहाँ जाना है, कैसे जाना है, उन चीज़ों में मदद कर रहे थे। उससे पूछने पर उसने अपनी आइडेंटिटी पहले तो रिवील नहीं करी, लेकिन जब बाद में थॉरो सर्च किया गया तो उसका नाम जो मिला है, उसका नाम है एमेका एसाडो। इसकी उम्र 44 ईयर्स है और ये नाइजीरिया का रहने वाला है। जो अभी तक इसने एक आईडी प्रूफ का फ़ोटोकॉपी दिखाया है, बट अभी भी ये सत्यापित नहीं हुआ है कि वो आईडी प्रूफ सही है या नहीं, बट उसके हिसाब से वो नाइजीरिया का रहने वाला है और उसका वीज़ा वगैरह एक्सपायर हो चुका है। और ये सस्पेक्ट किया जा रहा है या तो ये कहीं से भाग के आया है या किसी चीज़ से बच रहा है। और यहाँ में जहाँ में ये रह रहा था, जो इसको मदद कर रहे थे मालूग्राम एरिया में, कुछ लोगों ने एक लेडी के साथ ये था, तो जिसने यहाँ पे रूम रेंट पे लेके रखा था इसके लिए, तो वो इसके साथ ही रह रही थी। और जिन लोगों ने
ऐसे लोग को बिना पुलिस वेरिफिकेशन किए हुए उनको रूम रेंट पे दिया, तो उन लोग को भी पुलिस ने अपनी गिरफ्त में ले लिया है। और इस पूरे मामला को एक केस हमने रजिस्टर कर लिया गया है। ये सिलचर थाना के अंदर में ही केस नंबर है 282/2026 अंडर सेक्शन 61(2), 3184, 319 सबसेक्शन 2, 336 सबसेक्शन 3, 340 subsection 2 of BNS, read with section 14A of Foreigners Act 1946, and also read with section 12(1)(a) subsection G, section 12(1)(a) subsection B, section 12(2) of Passport Act 1946। और इस केस की इन्वेस्टिगेशन अभी जारी है और आगे ये किस चीज़ से लिंक है या इसमें उसके आने का पर्पस क्या है और वो यहाँ किस लिए आया था या उसको बुलाया गया था, ये सब अभी इन्वेस्टिगेशन के अंदर में। कहाँ से है सिलसिला? ये सिलचर में बताया जा रहा है दिल्ली से ही आया था। ये सर कितने दिन से रहेगा? 1 दिन हुआ है शायद उसको। सर कहीं जाने का प्लान था? मोस्ट प्रोबेबली कहीं जाने वाला था, बट अभी तो क्योंकि वो प्लान फेल हो गया है तो वो अभी इन्वेस्टिगेशन में कोऑपरेट नहीं कर रहा है, तो वो हम आपको आगे बताएंगे। सर उनका साथ और कुछ लोगों को आप लोगों ने पकड़ा? हाँ, उनके साथ हमने और 4 लोग को पकड़ा है। কালাইনে এলপিজি সিলিন্ডার নিয়ে কালোবাজারি, বুর থেকে লাইনে দাঁড়িয়ে নেই গ্যাস সিলিন্ডার। বুকিং করে এজেন্সিতে গেলে দেখা যায় সিলিন্ডার ডেলিভারি, অথচ এলপিজি সিলিন্ডার নেয়নি গ্রাহকরা, যার ভাবে চরম হয়রানি শিকার হচ্ছেন কালাইন গ্যাস এজেন্সির গ্রাহকরা। দীর্ঘদিন ধরে কালাইন ইন্ডিয়ান সার্ভিস এজেন্সির বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। এ নিয়ে এজেন্সির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন। কালকে থেকে তো এই উত্তরবঙ্গ দুলিয়ার সিলিন্ডারও লাগিয়া এর মধ্যে তারা অফিসের মাসে খামড়াই গুলিয়া মারি দূর করিয়া হউছে বলো লাল জামা আলি গুলি ও আপনারে কামড়াইছেনি? ও কে কামড়াইছে? ও লাল জামা আলি ও লাল জামা মেটা ও কিতলে কামড়াইলা? তো টাইম বাগিয়ে দেন ভিডিও করে মনে ফলাই দিতে তাই ও আমরা টাইম বাগিয়ে দিলাই আমি দোষ আমি তোরা বড় তাই মারে খামড়াইয়া আপনি ছুটিয়া গেছে। পরে আপনি কোনো কেসেস কিছু করছেন? কেস করতে আসলা পর তারা অফিসের মানুষ নিয়ে আমারে কিছু অপশন করিয়া আমি আর কেস করছিলাম। দিদি আপনি আপনার বাড়ি কই? কিতা নে এই কানো কিতা লাগি আইছেন? সিলিন্ডার পাইছেন না? কেমন সময় থেকে কেন দাঁড়ানি? সকাল 6টা থেকে। এখন কটা বাজে? ঠিক আছে। বাড়ি বাড়ি কালাইন বামনগ্রাম। কিতা অসুবিধা কেন? অসুবিধা আজকে নাই করে 7-10 দিন হয়ে যায়। আজকে অত কাস্টমারের কাছ থেকে তারা টাকা অ্যাডভান্স লইয়া মাল দিতে পারেন না। কমপ্লেন একটু আগে কেন রাস্তা অবরোধ করছে কয়েকজন কাস্টমার বলে। কাস্টমার রাস্তা অবরোধ করিয়া একটা গাড়ির মনে গ্লাসও ভাঙে গেছে। তো এইগুলো কারণের লাগে আজকে তারা গ্যাস দিতে পারেন না, গতিকে আজকে আমরা রোড বন্ধ করার কোনো কোন এজেন্সি? কালাইন ইন্ডিয়ান সার্ভিস। ইন্ডিয়ান সার্ভিস। যে মালিকও নাই, কোনো ধরনের স্টাফ নাই, খালি একজন মেলুক বাদ। গিয়া জিগাইলে যে আমি জিগাইছি যে আমার মালটা ডেলিভারি হয়ে গেল, এটা কারণে ডেলিভারি হয়ে গেল, কে নিল মালটা, তোমরা কোন জায়গা চুরি করি বেচছ, এটার কোনো সদুত্তর নাই তার কাছে। তারা আমার পার্সোনাল কইছে আপনার মালটা আমি দিয়া দিলাই। আমি বলছি আমার মাল কোন সময় দিবে? আমার কোনো আমার 2টা বই, 2জনের নামে 2টা বই, আমার 2টা বইয়ের 2টা পুরা ডেলিভারি, কিন্তু মাল আপনি পাইছেন না? মাল আমি পাইছি না। আমার ওই জিনিসটা হলো আর কোন জায়গার এজেন্সি অ্যাডভান্স টাকা লইয়া মাল আনে, তারা গাইডলাইনে দেখায় দোক, নাহলে তারা কমপ্লেন বুকটা দোক, আমি করি কমপ্লেন লঞ্চ করতাম। তারা কমপ্লেন বুকে দেয় না আমারে। আজকে কত থেকে এই সমস্যা? আজকে 10-12 দিন থেকে। অন্য কোনো এজেন্সিতে এই প্রবলেম নাই, সব জায়গাতে আছে, কিন্তু তারা টাকা লইয়া, তারা যত টাকার অভাব থাকাতে এজেন্সিটা খুললো কেন? 10-12 দিন থেকে এজেন্সির কোনো মাল আর না মাল তারা মানে কালোবাজারি চলে, কালো বাজার চলে। আরে যে জায়গা যে কোনো দোকানদার হলো যদি কমার্শিয়াল লাগে তারা এই জায়গা নর্মাল গ্যাস, আর যদি ডেলিভারি বয় থাকে তো ডেলিভারি বয়গুলো ডেলিভারি কই দেয়, কয়টা কাস্টমার কোন এরিয়াত কারে ডেলিভারি বয় রাখছে। আপনি কতদিন থেকে গ্যাস পাইছেন না? আমার তো 2টা বই আমার গ্যাস নাই। কত তারিখ টুকা কাটছেন? টুকা কাটার না, আমার ডেলিভারি দেখাইছে যে মালটা গেল কই। মাল আপনার ডেলিভারি, কিন্তু আপনি গ্যাস নিছেন না? না, গ্যাস নিছি না। এরপরে 14 তারিখের আরেকটা। তা আপনি করার পরে তারা কি তখন? তারা কোনো সদুত্তর নাই তার কাছে। ঠিক আছে, ধন্যবাদ। দোলাই এই মুহূর্তে একটি রাজনৈতিক প্রতিক্রিয়ার সামনে এসেছে। কংগ্রেসকে মুসলমানদের দল বলে মন্তব্য করেছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দোলাই এলাকার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে। এই উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দোলাইয়ের নরসিংপুর ব্লকের কংগ্রেস সভাপতি রাজন পালিত। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেন না, এই ধরনের মন্তব্য করে সমাজে বিভাজন তৈরির সৃষ্টি করছেন রূপম সাহা।
রাজন পালিত আরও বলেন, যদি সত্যিই বিজেপি সংখ্যালঘুদের সমর্থন না পায় বলে মনে করেন, তাহলে আগে বিজেপি সংখ্যালঘু মোর্চার কমিটিগুলো বাতিল করে দেখান রূপম সাহা। অন্যথায় সংখ্যালঘুদের নিয়ে এ ধরনের আবুল তাবুল মন্তব্য করা বন্ধ করার আহ্বান জানান তিনি। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন। আমরা যেটা মনে করি, ধলাই অঞ্চলে কংগ্রেস আজকের দিনে কিছু নাই। এখানে কিছু মুসলিম মানুষ আছে টুকটাক। আজকের কংগ্রেস দল তো মুসলিমের দল, এটা তো ভারতীয় জনতা পার্টি। হিন্দুরা তো খুব একটা যায় না, দু একজন যায় যারা কংগ্রেসের সঙ্গে আছে। তো আমার একটা ধারণা যে কংগ্রেস ওনারাও যারা যায় ওনারাও তলে তলে বিজেপিরই ভোটটা দিব। যে আমরা শিলচরের যে বিজেপি দলের যিনি সভাপতি রূপম সাহাজি, তাই নিশ্চয় আজকে অতদিন থেকে রাজনীতি করিয়া আমি তার কাছে অনুরোধ, আজকে যদি তাই মিটিংয়ের মাধ্যমে সবাই হিন্দু মানুষকে ভুল বুঝাইবার চেষ্টা করে, হিন্দু সিম্পেটি আনার চেষ্টা করে যে মুসলিম ভোট তার লাগে না। ঠিক আছে, আজকে তাই কইছেন মুসলিম ভোট তো আমরা লাগে না, মুসলিম ভোট তো এগুলা কংগ্রেসের ভোট। আমার কাছে তার অনুরোধ, তার যে মাইনরিটি যেটা মোর্চা আছে বিজেপি দলের, তাইটা আগে বন্ধ করুক। অযথা হিন্দু মানুষের ভুল বুঝেন কিন্তু লাগে, আমরা সব বুঝতে পারি। তার আগে মাইনরিটি মোর্চাটা তার দলের বন্ধ করুক, তারপরে এরকম করুক। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন বহু লোক। বিশেষ করে সিটি স্ক্যান করাতে ছুটতে হচ্ছে শিলচরের বিভিন্ন নার্সিং হোমগুলোতে। এতে না লাভবান হচ্ছে নার্সিং হোমগুলো, আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দুঃখীরা, আর ভোগান্তির শিকারও কম হতে হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে প্রায় 20 দিন ধরে শিলচর মেডিকেল কলেজের সিটি স্ক্যান মেশিনগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই বিষয়ে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ভাস্কর গুপ্তের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমান তিনি ছুটিতে রয়েছেন। তারপর মেডিকেলের সুপার বিকাশ শান্ডিলের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে সিটি স্ক্যান মেশিন নষ্ট হওয়ায় রোগীদের খুবই অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু করার কিছু নেই। আপাতত রোগীদের ক্যান্সার হাসপাতালে পাঠানো হচ্ছে, কারণ সেখানে ভালো সিটি স্ক্যান মেশিন রয়েছে। তাছাড়া নতুন উইপ্রো কোম্পানির মেশিন আনা হচ্ছে আগামী মাস খানেকের ভিতরে। এছাড়াও তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করান, যে বিষয়টি শুনে খুবই আশ্চর্য লাভে বিষয়টি হলো শিলচর মেডিকেল কলেজের সিটি স্ক্যানের মেশিনগুলি বিগত 1.5 থেকে 2 বছর আগে অকেজো হয়ে যায়, যেটি থেকে নির্ভরযোগ্য রিপোর্ট পাওয়া অসম্ভব, তবুও সেটি দিয়ে কাম চালানো হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এত বছর ধরে একটি অকেজো মেশিনের রিপোর্টের উপর ভিত্তি করে রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। এছাড়া ইমার্জেন্সি পেশেন্টের কি করতে হবে, অন্য জায়গায় সিটি স্ক্যান করতে সময় সাপেক্ষের ব্যাপার, এতে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আবার অনেকের সন্দেহ করছেন প্রাইভেট নার্সিংহোমগুলোর ব্যবসা বৃদ্ধির জন্য নতুন মেশিন কিনে আনতে বিলম্ব করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ধলাই জেলার পালংঘাট মণ্ডলের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি দিনভর নিবিড় বুথভিত্তিক প্রচার চালিয়ে সংগঠনকে শক্তিশালী করছে। 29টি বুথে গঙ্গানগর, কৃষ্ণপুর, মোহনখাল, রামমানিকপুর ও মানিকখাল গ্রাম পঞ্চায়েত জনসভা ও কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 120 ধলাই সমষ্টির বিজেপি প্রার্থী অমিয়কান্ত দাস সকাল থেকে রাত পর্যন্ত বুথগুলিতে উপস্থিত হয়ে সরাসরি জনসংযোগ স্থাপন করেন। স্থানীয় সমস্যা শোনা, বিকশিত ধলাই লক্ষ্য ব্যাখ্যা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ব্যাপক সমর্থন পান। এতে জয়ের প্রতি তার আত্মবিশ্বাসও বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সুসংগঠিত প্রচার ভোটের সমর্থন দৃঢ় করে তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করছে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মণিপুরী সমাজের শুধু নয়, ভারতীয় জনতা পার্টির একজন নেতা ত্রৈমাসিক এই 7 সকালে গত রাতে আমাকে ফোন করেছিলেন যে অমিত আমাকে বলবেন। আমি সঙ্গে সঙ্গে আজকের প্রোগ্রামটা ওনাকে দিলাম। উনি বলছেন আমি আসছি, ওনার এরপরে মিটিং আছে লক্ষ্মীপুরে কৌশিদার ওইখানে। তারপরে উনি একটু সকাল সকাল এসে পৌঁছে গেছেন।
আমি শুরু করার আগেই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এসে আমাদের মার্গদর্শন করার জন্য। আছেন আমাদের এখানে যিনি এপি সদস্য বিরিয়া দে, এপি সহ সভাপতি উপেন্দ্রচন্দ্র দাস, এখানে আছেন আমার এখানকার বুথ প্রেসিডেন্ট এবং আমাদের এখানকার মেম্বারও আছেন। আর যার বাড়িতে বসে আছে উনি আমাদের বুথ সভাপতি চুনিলাল সিং। এই বাড়িটা আবার আমার পঞ্চায়েতের বাড়ি, পঞ্চায়েত সভাপতির বাড়ি। তো আমি সবাইকে আমার তৈবাদা বলেছেন, এর আগে কৃষ্ণ বলেছে, অনেকেই বলেছেন, আপনারা শুনেছেন। আমি শুধু বক্তব্য উপস্থাপন করতে আসিনি, আমি এসেছি আপনাদের পাশের বাড়ির গ্রামের ছেলে। আমি এসেছি আপনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে। আগামীতে যে সংগ্রামে আমরা অবতীর্ণ হয় যে সবাই সেই সংগ্রামে যাতে বিজয়ী হতে পারি, বিজয়ী হয়ে আবারও তৃতীয়বারের মতো আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হোক, সেই উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছ থেকে আমি কোন ধরনের বক্তব্য উপস্থাপন করবো না। আপনারা একটাই জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার মানে হিমন্ত বিশ্ব সরকার মানে হচ্ছে উন্নয়নের সরকার। আর হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছেন একজন ম্যান অফ কমিটমেন্ট। আমরা জানি যে আমরা যদি দেখি যে বিগত যে সরকার বর্তমানে যে সরকার চলছে, সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ চাকরি দেবেন বলেছিলেন, কিন্তু সেখানে 1 লক্ষ অতিক্রম করে 1,65,000 চাকরি দেওয়া হয়েছে। আগে কি হতো, আগে কংগ্রেস আমলে কি হতো, কংগ্রেস আমলে হতো যে যার কাছে টাকা আছে সে চাকরি পেত। আর বর্তমানে কি আছে, বর্তমানে আছে যে মেরিট যাদের আছে তারাই চাকরি পাচ্ছে। যারা পড়াশোনা করেছে, পড়াশোনা করে সমস্যায় চলছে, নিজেরা খুব পরিশ্রম করছে, আগামী এই চাকরির জন্য প্রশিক্ষণ যে তাদের হয়েছে। আগামীতে বলেছিল উনি আগামীতে সরকার হবে সে সময় 1 লক্ষ বলে 1,65,000 দিয়েছেন, একটা কম দেয়নি, 65,000 বেশি দিয়েছে। আর আগামীতে বলতেন 2 লক্ষ দেবেন, আমার মনে হয় 2 লক্ষ হলে 3 লক্ষ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেই 2 লক্ষ যে চাকরি হবে, সেই চাকরির মধ্যে আমাদের এলাকার ছেলেমেয়েরা চাকরি পাক সে বিষয়ে মহাসংগ্রাম 2026। এবার এই সংগ্রামে কংগ্রেস দলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজিত সিং বনাং, বিজেপি লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা, এছাড়াও রয়েছেন তৃণমূল প্রার্থী তাপস দাস ও নির্দল প্রার্থী মিঠুন নাথ। বুধবার বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার উদারবন্দের ভিআইপি রোডের পাশে তার নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশিত ও উদারবন্দে বিধানসভার প্রভারী বিমলেন্দু রায়, মন্ডল সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী ও চাঁদ মোর্চার রাজ্যিক কমিটির সম্পাদিকা সুনন্দা কর্মী। এরপর মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের পুরোহিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশিত ও প্রার্থী রাজদীপ গোয়ালা। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী রাজদীপ গোয়ালা ও রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশিত। মিঠুন নাথ রণভঙ্গ দিলেন। বিশেষ সূত্রে খবর, প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। মন্ডল স্তরের যারা কার্যকর্তারা আছেন ওনারা আমার থেকে, আমি যদিও প্রার্থী কিন্তু আমার থেকে বেশি পরিশ্রম ওনারা করছেন এবং ওনাদের জন্য আমাদের প্রচারে আমরা অনেক এগিয়ে আছি। এখন কথা তো একজন নির্দল প্রার্থী মিঠুন নাথ মনোনয়ন দাখিল করেছেন, তো এটা কি বিজেপি দেখে কোনো প্রভাব পড়বে না? দেখুন, এটা তো আমি বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আমাদের কাজ আমরা করে যাব। আমাদের চেষ্টা থাকবে যে আমরা এই কেন্দ্র থেকে কিভাবে বিপুল ভোটে আমরা বিজয়ী হব। আমার রোড কমিউনিকেশন হোক, আমার ট্রেন কমিউনিকেশন হোক বা বেলেগ আমার যিবোৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে যি ব্যৱস্থা চৰকাৰে লৈছে আৰু মানুহে যিটো আজি চকুৰ সন্মুখত তেওঁলোকে দেখি পাইছে, সেইকাৰণে আমাৰ এইবাৰ যিটো আমি কেম্পেইন চলাই আছোঁ, কেম্পেইনটো আমাৰ কাৰণে আৰু সফল হৈ গৈছে। কাৰণ পাব্লিকত এই কথাই মই কৈ আছোঁ যে পাব্লিক মানে এটা জিনিস পাব্লিকৰ মনত এইবাৰ আমি মানে কথা আমি দেখিবলৈ পাইছোঁ যে পাব্লিকৰ ভিতৰত এটা বিশ্বাস বিজেপি চৰকাৰৰ প্ৰতি আহিছে যে যদি আমি উন্নয়নৰ কথা যদি আমি চাওঁ, আমি যদি বিচাৰোঁ, তেতিয়াহ'লে ভারতীয় জনতা পার্টি সরকারের বেলেগ কোনো বিকল্প নাই। যা চলছিল তা আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ স্বরূপ আমি নমিনেশন দাখিল করেছি এবং আমি বলেছিলাম আমি এই নমিনেশনে আমি থাকবো এবং আমি কাজও করছিলাম
নমিনেশন দেওয়ার পর আমি সব জায়গায় আমি কাজ করার জন্য একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু গত পরশুদিন, তার আগেও একদিন বৈঠক হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের সাথে, তখনও আমি রাজি হইনি। কিন্তু গত পরশুদিন এবং গতকালকে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় আধিকারিকদের সাথে আমাদের বৈঠক হয়। শুধু আমি নয়, আমাদের সাথে যে 8 জন ছিলেন ওনারাও ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকে সংঘ আমাদেরকে নির্দেশ দেয় যে তুমি নমিনেশনটা উইথড্র করতে হবে। যেহেতু আমি স্বয়ংসেবক, ছোটকাল থেকে স্বয়ংসেবক, আমরা বিজেপির সাথে সম্পর্ক ছিনে নিতে পারি, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মাতৃ অর্গানাইজেশন। তো সংঘে যখন কোনো নির্দেশ আসে তখন সেটা আমার পালন করতেই হয়। কারণ সংঘ আমাদের যা নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। যখন সংঘ যখন এসে গেছে তখন আমার আর কোনো কিছু চিন্তাভাবনা করার কিছু থাকে না। সংঘের অধিকারীরা যে নির্দেশ দেবেন সেই নির্দেশেই আমার চলতে হবে, সেটা আমার ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আমার এই নির্দেশ পালন করতেই হবে। এবং আমি সমগ্র উদাহরণবাসীর কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যে আমি আপনাদের মনে অনেক দুঃখ দিয়েছি। আপনারা অনেক আশা প্রত্যাশা রেখেছিলেন আমার থেকে, এবং যেহেতু আমার মাতৃ সংগঠন সংঘ, সেই সংঘ আমাকে যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমার পালন করতে হবে। ওরা নিশ্চয়ই ভালো কিছু চিন্তাভাবনা করেই আমাকে এই ডিসিশন দিয়েছেন ওরা। তো আমি সবার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আদর আপ্যায়ন করেছেন আমাকে, এবং আমি আপনাদের কাছে দুঃখিত এই নেওয়ার জন্যে, সিদ্ধান্ত নেওয়ার জন্যে। এবং আমি কথা দিচ্ছি আপনারা যখনই আপনাদের পাশে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো। সব দিনে আমি আপনাদের পাশে থাকবো। এবং আজকে আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আজকে আমি ঘোষণা করছি একটা, যে আমি এই যে রাজনীতি, সেই রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিচ্ছি। এটা আমি আমার মনের থেকে বলছি, আমি আর রাজনীতিতে কখনো সক্রিয় থাকবো না। আচ্ছা, একটা অনুশাসন থাকে। সংঘ যখন মনে করে যে ওনার স্বয়ংসেবক কোনো অনুশাসন ভঙ্গ করছে, তখন সংঘ এই স্বয়ংসেবকেরকে মার্গদর্শন করা সংঘের দায়িত্ব এবং কর্তব্য। এবং সংঘ যখন আমাদের কোনো মার্গদর্শন করে, আর আমরা স্বয়ংসেবক হিসাবে আমাদের কর্তব্য সংঘের অনুশাসনকে আমরা মেনে চলা। আপনি বলছেন রাজনৈতিক জীবন থেকে সরে গেল যেহেতু আপনি, আমরা সবাই জানি আপনি একটা হিন্দুত্ববাদী নেতা, বিজেপির আইডিওলজি যে হিন্দুত্ববাদী। বর্তমান আপনি সেদিন করেছিলেন যে বিজেপির দিকে যে এই যে একটা দুঃখীকারে আপনি বদলাইবার, আপনি রাজনীতি, আপনার কি মনে হয় আপনি এখন এটা পারবেন? বিজেপির ভেতরে যে জিনিস চেঞ্জ করার প্রয়োজন আছে, শুধু যে রাজনীতিতে থেকে সেটা করার প্রয়োজন সেটা না, বাইরের থেকেও করার প্রয়োজন আছে। এবং আমি যা বলেছি সেটার উপর আজকেও আমি অটুট আছি যে বিজেপির ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি আনার প্রয়োজন আছে যদি দলকে বাঁচাতে হয়। আর দল না বাঁচলে হিন্দু সমাজকেও বাঁচানো যাবে না। আমার যেখানে আমার প্রয়োজন মনে হয়েছিল যে এইসব নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন আছে, এবং আমি বলেছি কথাবার্তা, এবং সেই কথাবার্তা উপর পর্যন্তও গেছে, আমার এই বিরোধটা উপর পর্যন্তও গেছে। তো আমি আগেও যা বলেছি এখনও আমি আমার কথায় কায়েম আছি। কিন্তু আপনি বলছেন যে রাজনীতি থেকে বিদায় নিলাম, কারণ এটা হলো আমার ব্যক্তিগত বিষয় যে আমি আর রাজনীতি করবো কি না। তো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আর রাজনীতির ক্ষেত্রে আমি আর সক্রিয় থাকবো না। আমি এমনি সমাজের জন্য কাজ করে থাকবো, সোশ্যাল ওয়ার্কে আমি অলওয়েজ থাকবো, তবে রাজনীতিতে আমি আর কখনো থাকবো না। আমরা আগের মতো বিটুল আপনি দেখতে পাইব না আবার আগামী দিনে, বিগত দিনে যেরকম আপনারা দেখেছেন কাজকর্মে, সেইভাবে থাকবো, কিন্তু রাজনীতিতে সক্রিয় থাকবো না। আমি সমাজের কাজের জন্য, সোশ্যাল ওয়ার্কে, সামাজিক কাজে আমি সবসময় আমি সক্রিয়, আগের মতো বিটুল আগের মতোই থাকবো আমি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে যুবতীর উত্তরপ্রদেশ কানপুরে রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার আশঙ্কা, স্থানীয় থানায় অভিযোগ না নেওয়ায় বাড়ছে উদ্বেগ, লাভ জেহাদ এর অভিযোগ। নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার শিলচরে, অবৈধভাবে আশ্রয় নেওয়ার অভিযোগে আরও আটক 3। কালাইনে এলপিজি নিয়ে হাহাকার গ্রাহকদের, বুথ থেকে লাইন দাঁড়িয়ে ও নেই রান্নার সিলিন্ডার। কাছাড় বিজেপি সভাপতির কংগ্রেসকে মৌসুমলদের দল বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিধিত্ব বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদাসর্বদা ভারতের উত্তম পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।